দর্শক ঠিক এই মুহূর্তে এসএ টিভির পর্দায় যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএ টিভির নিয়মিত আয়োজন গল্প কথা। বরাবরের মতোই আপনাদের সঙ্গে আছি আমি মারজান সুমি এবং আজ স্টুডিওতে রয়েছেন আমার সাথে দুজন বিশেষ অতিথি। দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা, কিছু বললেই ধরতে আসো জনগণের গলা। এই গানটি সম্প্রতি হয়ে যাওয়া ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যাপকভাবে উদ্দীপনা দিয়েছে, প্রেরণা সঞ্চারণ করেছে। এছাড়াও বাংলা ভাষাভাষী পৃথিবীর যে সকল মানুষ আছেন সবার কাছে গানটি প্রতিবাদের একটি গান হয়ে উঠেছে। আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই গানের স্রষ্টা এবং কণ্ঠশিল্পীকে। আমাদের সঙ্গে রয়েছেন ৯০ দশকের জনপ্রিয় গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী ইথুন বাবু, এবং সাথে রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী মৌসুমী। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি এসএ টিভির গল্প কথার আয়োজনে। কেমন আছেন? দুজনের কাছ থেকেই শুনবো। আমি তো সবসময় ভালো থাকি। এসএ টিভিকে ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। আর এসএ টিভির জন্মলগ্ন থেকে এই প্রথম আমি এসএ টিভিতে পা রেখেছি, আর একবার ধন্যবাদ। আর আপনি? আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে খুব ভালো আছি। আর অসংখ্য ধন্যবাদ এসএ টিভিকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমার কাছে খুব ভালো লাগছে যে জন্মলগ্নের পর থেকে আপনি বললেন যে আপনি এই প্রথম এসেছেন, আর আমি আসলে প্রথম আপনার সাথে বসতে পেরেছি, এটা আমার খুব ভালো লাগছে। এর অনেকগুলো কারণ আছে, সেই কারণে এখন যাচ্ছি না। প্রথমে একটু জানতে চাইবো যে নতুন একটা আসলে পরিবর্তন আমরা দেখেছি, বা হচ্ছে সেই পরিবর্তনে আপনাদের অনেক অবদান আছে। এই পরিবর্তনটা কেমন লাগছে বা কতটুকু পরিবর্তন আসলে দেখতে পাচ্ছেন? এটা তো সবাই, ভালো কিছু হলে সবারই ভালো লাগবে। এটা সাধারণ সুন্দর কথা যে ভালো কিছু করার চেষ্টা করতে হবে, ভালো থাকতে হবে। 15 বছর বিএনপি আন্দোলনে ছিল, রাজপথে ছিলাম আমরা কিন্তু অনেক দিন ধরেই কাজ করছিলাম রাজপথে, স্বৈরাচার আন্দোলনের জন্য, স্বৈরাচার সরকারকে হটানোর জন্য। এর মধ্যে গুম, হত্যা, মামলা, হামলা এগুলো নিয়ে আমরা চলছিলাম। পরে যখন 2রা জুলাই থেকে শুরু হলো আমাদের ছাত্র ছেলেদের, যখন বৈষম্য আন্দোলনটা শুরু করলো, তখন আমরা ওখানে একটু জড়িত হলাম। তখন আমরা অনেক গান করছিলাম বা গান লিখছিলাম। ও গান গাচ্ছিল, পড়ান গান গাচ্ছিল, আমরা সবসময় গানের মধ্যে ছিলাম এবং পাশে ছিলাম। সহযোগিতাটা বিএনপি করে আসছে, অন্যান্য দল করে আসছে, সবাই মিলে কিন্তু কাজটা করছি। এই জন্যই খুব ভালো লাগছে যে নতুন একটা সূর্য দেখতে পাচ্ছি, নতুন একটা সূর্য উঠছে। আলোর কাছে যেতে হলে আরেকটু থামতে হবে, বেশি তাড়াহুড়া না করে। বর্তমান যে ইউনূস স্যার আসছেন, তারপরে তার সাথে যারা উপদেষ্টা আছে, তাদেরকে একটু সহযোগিতা আমাদেরকে করতে হবে। না তো ওনারা কিন্তু আজকে 1 মাস পার করছেন, ওনাদের উপর অনেক চাপ আছে, অনেক কিছু আছে। এই জিনিসগুলোও কিন্তু দেশবাসীকে এবং যারা আমরা আন্দোলনে ছিলাম, ছাত্র জনতা, তাদেরকে খুব সুন্দরভাবে মেনটেন্স করতে হবে। আপনি আজকে ক্ষমতায় আসলেন, আপনার কাছে এই যে রাস্তাঘাট বন্ধ করে এটা চাওয়া, আমরা কিন্তু 15 বছর, অবশ্য 15 বছর হায়না রাক্ষসীরা ছিল, চেতে পারেনি বলে হয়তো এটা হতে পারে। আমি তাদেরকে বাধা দিচ্ছি না বা বলছি না। আমরা যে সমস্যাগুলোর মধ্যে পড়ছি না, ওনাদের বয়সটা কত, ইউনূস স্যারের উপদেষ্টাদের, মানে এই সরকারের বয়স কত, আজকে 1 মাস সামথিং। তো এনাদেরকে যদি আমরা ঠিকমতো সহযোগিতা না করি বা ওনাদের পাশে যদি না দাঁড়াই, ওনাদের কাছে গিয়ে যদি আমাদের খালি প্রবলেমগুলোই তুলে ধরি, ওনারা কাজটা করবে কি করে? তো আমার সবার কাছে অনুরোধ, মানে ইথুন বাবু, এটা আমার ব্যক্তিগত অভিমত, সবার কাছে অনুরোধ যে আমরা আসেন না, সবাইকে সবাই সহযোগিতা করে, যেমন করছি বন্যাতে সবার পাশে দাঁড়াচ্ছি। দেখেন বন্যাটা কত সুন্দরভাবে একটা চমৎকার বাংলাদেশ দেখতে পেলেন। তো এখানে আমার একটা সবার কাছে গান তো আমরা করছি, পাশে মানুষের, বন্যার্তদের পাশে আমরা সবাই ছিলাম, থাকছি। তো দেশটাকে সবাই মিলে, অবশ্যই সবাই মিলে সুন্দর করতে হবে। একটু মৌসুমী আপুর কাছে যাই। এখন তো হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অনেক শিল্পীদের মধ্যে আমার মনে হয় এখন প্রতিবাদী শিল্পী হিসেবে আসলে মৌসুমী আপুর নাম এসেছে। তো এটা তো গানটা তো করা হয়েছিল খুব সম্ভবত আরো আগে। আমরা এটা করছিলাম 2005-এ, 2003-এ নাকি 23-এ রাজশাহী থেকে করছিলাম আমরা, 22-এ 3 ডিসেম্বর ছিল, ওটা তখন মহাসমাবেশ ছিল। ওখান থেকে আমরা সবাই মিলে গানটাকে তুলে নিয়ে এসেছিলাম। তারপরে গানটা আমরা আর করতে পারিনি। পরবর্তীতে মৌসুমী আপু যখন গানটি করেছিলেন,
ভাইয়ার লেখা গান যখন করেছিলেন এবং তিনি সুরও করেছেন, সাথে রোজেনও ছিলেন এই গানের সুরকার। না, এখানে এটা সুরটা একটু কি আছে, সুরটা এটা হচ্ছে কালেক্টেড, সুরটা হচ্ছে প্রচলিত সুর, মানে জাস্ট আসাম থেকে একটা সুর ছিল, ওটাকে আবার আমরা একটু মডিফাই করছি, মিউজিক করছি, ওই সুরে রাখিনি, মনে করি আসাম যাব। হ্যাঁ, এটার সাথে একটা ছিল, কিন্তু ওইখানে ওইটা ভাবে না করে একটু আলাদাভাবে করছি। কিন্তু সুরকার তো আপনি, এবং আমি এটাকে আমার সুর বলা যাবে না, এটা মিথ্যা বলা হবে। কিন্তু আমি দেখেছি যে সব জায়গায় আসলে হচ্ছে এটা একটু মিস্টেক করতে পারে পাবলিক, এটা জনগণ বললে কিছু করার নাই, কিন্তু বা অনেকে, কিন্তু এটা বলা যাবে না। মৌসুমীর কাছ থেকে যেটা জানতে চাচ্ছি যে যেই সময়টাতে আপনি গানটি করেছেন, একটি প্রতিবাদী গান, স্বাভাবিকভাবেই আপনি তখন সরকার বিরোধী গান হিসেবেই কিন্তু এই গানটি প্রতিষ্ঠিত হয়েছে এবং আন্দোলনের আসলে একটি পথ হিসেবেই কিন্তু এই গানটিকে সবার সামনে তুলে ধরা হয়েছে। তখন ক্ষমতাসীন যে সরকার ছিল, আপনার কি একটু ভয় লাগেনি? বা আপনি আসলে হচ্ছে যেটা হয় যে স্বাভাবিকভাবে যারা শিল্পীরা আছে অনেক সময় একটু গা বাঁচিয়ে চলে, বা নিজের নৈতিক জায়গা থেকে আসলে অনেক সময় অনেক শিল্পী সরে আসে কারণ গা বাঁচিয়ে চলতে হয়, তা আপনি কেন গানটি করেছেন বা কে সাহস দিয়েছে? আসলে প্রথমত যখন আমি ঢাকাতে আসি তখন আমার গুরু ইথুন বাবুর সঙ্গে আমার পরিচয়, এটা আরও 4-5 বছর আগের কথা। তো পর্যায়ক্রমে আমরা কিন্তু কাজ করছিলাম। তো উনি শুধু আমার গুরু নয়, উনি আমার বাবা। তো যেখানে আমার গুরু, আমার বাবা আমার পাশে ছিলেন, সেখানে ভয় পাওয়ার কোনো যুক্তিকতা ছিল না। তারপরও আপনার লুকিয়ে থাকতে হয়েছে? হ্যাঁ, লুকিয়ে থাকতে হয়েছে, কারণ ফ্যাসিস্ট সরকারের সময় এখানে তো সবাই একটু ভয়েই থাকবে, কারণ সরকার বিরোধী যখন একটা গান করা হয় তখন স্বাভাবিকভাবে ভেতরে একটা ভয় কাজ করে, কিন্তু সেই ভয়টাকে আমরা ভয় হিসেবে নিইনি। কারণ কি, আমরা দেশের জন্য কাজ করছি, দলের জন্য কাজ করছি, এখানে ভয় পেয়ে আমাদের পিছু মানে চলে গেলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে, সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। তার মানে আপনি আসলে হচ্ছে দলীয়ভাবেই গানটিও করেছেন আর কি? অবশ্যই দলীয়ভাবে গানটি করা। আমরা এই ব্যাপারে আরো অনেক কথা বলবো এবং কথা শুনবো। এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, এসসিটিভির পর্দায় আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন গল্প কথা। এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতি শেষে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এসসিটিভির পর্দায়। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন গল্প কথা। আমি মারজান সুমি আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী ইথুন বাবু এবং এই প্রজন্মের শিল্পী মৌসুমী। আমরা বিরতির আগে কথা বলছিলাম, এবারে একটু হচ্ছে গিয়ে জানতে চাই যে এই যে কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, কিংবা যদি আমি একটু ইথুন বাবু ভাইয়ের কাছে জানতে চাই, আন্দোলনের সাথে তো উনি আসলে অনেক বছর যাবত, কিন্তু আপনার যাত্রাটা হয়তো বা একটু নতুন বা অল্প কিছুদিনের বা কয়েক বছরের। তো এই যে আন্দোলন ব্যাপক সময় ধরে বা অনেক বছর ধরে আন্দোলন, এই যাত্রাটা আসলে ভাইয়ার কেমন ছিল? নিশ্চয়ই অনেক কষ্টের ছিল, কিন্তু তারপরে একটু আপনার মুখ থেকে শুনতে চাই। আমরা এই পর্যন্ত গান করছি 39টা। আমরা এক বছরে 39টা গান করছি, যেগুলো আপনি জানেন না, হয়তো আপনার কাছে নাই, আপনি সার্চ দিলে পাবেন যে ইথুন বাবুদের আন্দোলনের গান কয়টা। আমরা লাস্ট গান করছি হচ্ছে ক্ষমতা এন্টারপ্রাইজ, সেটা ছাড়ছিলাম আগস্টের 3 তারিখ, লাস্ট সং ছিল 3 তারিখ। তারপরে আমরা 7 তারিখে ছাড়ছি একটা বিজয় পাওয়ার পর, 7 তারিখ না 8 তারিখে ছেড়ে যে আল্লাহ তুমি রক্ষা করো, বন্যাত্মদের সাহায্যে। আমাদের কার্যক্রম কিন্তু সবসময় চলছে, আমাদেরকে ফলো করা কম হচ্ছে, বা যারা ফলো করছে তাদের কাছে আমরা হয়তো গিয়ে পৌঁছে গেছি। আমাদের 39টা গান, এবং আমরা গানের সাথে পাশে আমরা খণ্ড নাটক করেছি, যেটা লিডার আসছে, তারপরে মায়ের চোখে জল, এই যে মনে করেন আমাদের গুম খুন অত্যাচার, এই যে 15 বছরের যে দৃশ্যপটটা ছিল, এবং আসলে আমরা কীভাবে ছিলাম এগুলো আপনাদের যেহেতু সময় কম বলা যাবে না। আমাদের যে উপরে যে নির্যাতন চলছে, বা আমরা বাসাতে থাকতে পারিনি, আমাকে তো মেরে ফেলতে, এটা কনফার্ম ছিলাম। ওকে যদি ধরতে পারতো তো কি হতো এটা আল্লাহ পাক জানে। আপনি তো লুকিয়েও রেখেছিলেন। লুকিয়ে রাখছিলেন মানে কি? লুকিয়ে রাখা মানে কি? জাস্ট ওই মুরগির বাচ্চাকে যেরকম মুরগিরা লুকিয়ে রাখে, ওকে পরানকে, খালি আমাদের একটা ইয়ে না, তো আমাদের এখানে আমাদের একটা ইয়ে আছে, শিবাসানু আছে, হ্যাঁ টিম আছে, আমাদের টিম নিয়ে কাজ করি। তো যেমন আমাদেরকে আমেরিকা থেকে ডাকছে 4 জনকে, আমাকে, ওকে, শিবাকে আর পরানকে, আমরা কিন্তু টিম ছাড়া যাইনি। সবচেয়ে মজার বিষয় এই জন্য আজকে সার্কুলেশন বলে দিলাম আপনাদেরকে, আমরা কিন্তু টিমের বাইরে যাই না, কারণ আপনাকে চিন্তা করতে হবে, আপনি ওই সময় আমার পাশে ছিলেন, আমি আপনাকে কি করে ছেড়ে যাব।
আমি বলছিলাম যে মৌসুমী আপনার এই আন্দোলনের হচ্ছে গিয়ে যাত্রাটা প্রায় মানে আপনি বলছিলেন 22-23 থেকে শুরু হয়েছে, তো এই যাত্রাটায় আসলে আপনি কি কি ফেস করেছেন? মানে আমরা তো জেনেছি যে ইথুন বাবু আপনাকে লুকিয়ে রেখেছেন এবং মুরগির বাচ্চার মতো লুকিয়ে রেখেছেন যেটা বললো, আপনার নিজের অভিজ্ঞতা কিরকম ছিল? নিজের অভিজ্ঞতা এটাই যে ছোট থেকে বড় হয়েছি, এই ধরনের কোনো কিছু দেখিনি বা ফেসও করিনি। যখন আমরা স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, স্বাভাবিকভাবে আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। তো ঢাকাতে আসার পর যখন আমার গুরু ইথুন বাবুর সঙ্গে আমাদের পরিচয় হলো, আমার সবথেকে বড় প্রাপ্তিটা ছিল যে আমি একটা সুযোগ পেয়েছি যে দেশের জন্য কাজ করার বা জনগণের জন্য কাজ করার। তো আমরা কিভাবে করতে পারি? তো এটা গানের মাধ্যমে। সেটা হচ্ছে যে দেশটা তোমার বাপের নাকি, তারপর তোমার তলে তলে ব্যথা গো কাবুয়া কাদের মিয়া, তারপর হচ্ছে দেশে কোনো বিচার নাই, মামার বাড়ির আবদার, এভাবে মানে পর্যায়ক্রমে তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো। তো এই গানগুলো করার পর স্বাভাবিক আমরা গান করছিলাম ভোটের বক্সে লাথি। সবচেয়ে মজার বিষয় কি এরা এত জেল ভেঙে দে এই ধরনের আরো অনেক গান আমাদের তো সব, আমার গান তো এখন থেকে না, আমাদের গান ছিল হচ্ছে এখন থেকে ম্যাডামকে যখন ইয়েতে নিয়ে যায় তখন পরাণ মুনিয়ামুন সবাই কিন্তু আমাদের সাথে গান করছে। পরাণ ছিল, মুনিয়ামুনও আমাদের সাথে বেশ কয়েকটা মাকে নিয়ে গান করছে। আমি যেটা বলতেছি কি এরা এতই গান করছে সব গানগুলো মুখস্থ করতে পারে না, এদের মধ্যে এটাই উন্নতি হয়েছে। মানে এতদিনে মানে তারা, আমি যেমন যতটা গান করি আমি কিন্তু লিরিক্স ছাড়াই গান করি স্টেজে গেলে, কিন্তু এদের লিরিক্স। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এই গানটাকে কেন্দ্র করে, যদি অভিজ্ঞতা শুনছিলাম একটু ইন্টারাপ্ট করি, যে এই গানটা নিয়ে একটা বিতর্ক কিছুদিন যাবত একটু চড়াও হয়েছে যে গানটি আসলে কে গেয়েছে, মূল শিল্পী কে? আপনার সাথেই কাজ করেছে দেদে জেল ভেঙে দে যে গানটি করেছে সেই কিন্তু ক্লেম করেছে যে এই গানটি তিনি গেয়েছেন, রুকসার রহমান। আমি একটু নামটি নিয়েই বলি। তো আপনি যেহেতু এই গানের স্রষ্টা, আপনি লিখেছেন, আপনি একটু আমাদেরকে ভেঙে দিতে হবে এটা নিয়ে একটু কাজ করতেছে আমাদের। এটা নিয়ে একটু যে প্রবলেমটা দাঁড়াইছে, এটার মধ্যে আমাদের বিএনপির কালচার সেক্রেটারি শ্রদ্ধেয় উজ্জ্বল ভাই এটা নিয়ে একটু কাজ করছে। আর যেহেতু 22 সালে গানটা আমরা একটু আগে আপনাকে বলেছিলাম, 22 সালে 3রা ডিসেম্বর আমরা রাজশাহীতে গাইছিলাম, কিন্তু আমরা সবাই মিলে স্টেজে ছিলাম এবং গানটা ওকে দিয়ে প্র্যাকটিস করাইছিলাম এবং আমরা সবাই মিলে, ওর সাথে এও ছিল ওইও ছিল, গানটা গাইছে একই স্টেজে সবাই ছিল। তো ঘটনা হয়েছে কি, একটা জিনিস মনে রাখবেন যে মৌলিক গানের কিন্তু এগ্রিমেন্ট হয়, হ্যাঁ, যেগুলা এটা হয়তো জ্ঞান কম থাকলে, এই জন্য বললাম যে আমি একটা জায়গায় শুনেছি সে বলেছে যে আপনার সাথে সে এগ্রিমেন্ট করতে চেয়েছিল কিন্তু আপনি এগ্রিমেন্ট করেননি। এই যে এটা যে আসলাম, এটা আমাদের কিন্তু মানে দুঃখটা কিন্তু ওইখানে যে পলিটিক্যাল কোনো গানে বা দে জেল ভেঙে দে গানটাও কিন্তু আপনার একটা প্রচলিত সুর, কারণ আমরা প্রচলিত সুরের উপর কেন গান লিখি এটা একসময় এসে কোনোদিন খুব সুন্দরভাবে বলবো, কারণ এটা মানুষ খায় বেশি। হ্যাঁ, এই জন্যই করি, কারণ নতুন টিউন করতে। হ্যাঁ, তাহলে আসলে শিল্পী কে? আমি শুধু এটা একটু জানতে চাই। আমি বলে দিই আপনাকে, বলে দিচ্ছি সেটা। তো এখানে এগ্রিমেন্টটা পলিটিক্যাল গানের সাথে কোনো, আমাদের সাথে যেমন পলিটিক্যালভাবে বিএনপি বা দাস সংগঠনের যেমন এগ্রিমেন্ট থাকে না, প্রথম কথা তো হচ্ছে কারোর সাথে কারো এগ্রিমেন্ট হয় না পলিটিক্যাল গানে। পলিটিক্যাল কোনো গানে কোনো, যদি মৌলিক গান হয় তখন এগ্রিমেন্ট হবে। যেমন আপনাদের এই প্রোগ্রামটা করছেন, এই প্রোগ্রামটা কিন্তু অন্য কেউ যাবে না, কারণ আপনাদের কপিরাইট আছে। তো এই জন্য আপনাকে বুঝাচ্ছি জিনিসটা, তো কপিরাইট থাকবে। ও আমাদের সাথে কিন্তু 2022 সালে কিন্তু গানটা গিয়েছিল 2003-এর 22 সালের ডিসেম্বর 3-এ। তারপর থেকে কিন্তু তার সাথে আর আমাদের কোনো যোগাযোগ ছিল না। তারপরে কিন্তু আমরা ডাকছি, সে হয়তো পারিবারিক কোনো ঝামেলার জন্য আমাদের সাথে কিন্তু আসতে পারেনি। এখন আমার এই গানটা তো পড়ে আছে, একবারের জন্য ওইখানে রাজশাহীতে গাইছিলাম। পরে যখন এই ফ্যাসিস্ট সরকার, এই খুনি সরকার, এই খুনি হাসিনা রাক্ষসী এরা যখন চিন্তা করলো, তখন আমরা এই গানটাকে নিয়ে আগাচ্ছি। তখন কিন্তু আমরা তাকে ডাকছিলাম, সে খুলনায় ছিল বা যাই হোক কাজের মধ্যে পারিবারিক ঝামেলার মধ্যেও ছিল বেচারি। তো যাই হোক সে আমাদের সাথে আর অ্যাটেন্ড করতে পারেনি, বিধায় কিন্তু আমরা তখন গানটাকে নিয়ে আসছি হচ্ছে এই মৌসুমীকে দিয়ে। জি, আমরা আরও আপনাদের কাছ থেকে কথা শুনবো, একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আরো একটি বিরতিতে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না। আপনারা দেখছেন এসএ টিভির পর্দায় আমাদের নিয়মিত আয়োজন গল্প কথা। বিরতি শেষে ফিরছি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এসএ টিভির পর্দায়। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন গল্প কথা। আমি মারজান সুমি আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছেন 90 দশকের জনপ্রিয় গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী ইথুন বাবু, এবং তার সাথে রয়েছেন এই প্রজন্মের শিল্পী মৌসুমী। অনেক কথাই হচ্ছে আসলে
অনেক কিছু জানার থাকে, হ্যাঁ, তো সময় স্বল্পতায় আসলে অনেক প্রশ্ন করা হয় না, বাট একটা প্রশ্ন না করলেই না। আমি ভাইয়া আপনার কাছে জানতে চাই, আপনি তো 90 দশক থেকে অনেক গান আপনার সৃষ্টি করা হয়েছে, কিন্তু অনেকেই জানতো না গানগুলো আপনি লিখেছেন, কিংবা সবসময় যেটা হয় যে শিল্পীকে মানুষ চিনে, শিল্পীর পেছনে কারিগরকে চিনে না। অনেকেই জানতো, এখন এসে কিন্তু আরো বেশি মানুষ জানে। তো আমরা আমাদের অনেক প্রিয় একজন শিল্পী আসিফ আকবর, ওনার অনেক অনেক গান আপনি লিখেছেন, এবং যে গান দিয়ে আসলে সে সবার কাছে পরিচিত হয়েছে, ও প্রিয়া। আর সেই গানটি কোথায়, এবং সেই প্রিয়াও নাকি আপনারই ছিল, আমি শুনেছি, মানে আপনার প্রিয়াকে নিয়েই আপনি লিখেছেন। তো এই যে আসিফ ভাইয়ের সাথে আপনার জুটি যেটা ছিল আর কি, সেটা ওই সময় অনেক বেশি সমাদৃত ছিল, এবং এখনো অনেকে চায় যে আপনারা আবার জুটি হয়ে আবার কাজ করেন, বা আপনারা একসাথে আপনি গান লিখেন, সে গান করুক। এটা কি আর হবে না? না, আসিফের সাথে ও প্রিয়া তৈরি করার পরে একটা আসিফের মোট আমি 18টা গান করেছিলাম ওই সময়। ও প্রিয়া তুমি কোথায় আর সাত আসমান ছিল, আর প্রিয়া কাছে নাই, এই অ্যালবামে মিক্সড অ্যালবামে ছিলাম, ওখানে আমিও গাইছিলাম। 18 বছর কিন্তু ওর সাথে আমার আর কোনো সম্পর্ক ছিল না, আমি কাজ করিনি। এটার ভিতরে আবার বলতে গেলে একটা পুরা সিনেমা হবে, তো দরকার নাই। আমি রাজশাহীর মানুষ, আর মেড ইন কুমিল্লা, সবসময় ইয়ে করে, ওর তো একটু কথাবার্তা একটু অন্যরকম আছে। তাহলে কি বিভাগীয় এটা দ্বন্দ্ব ছিল রাজশাহী? বিভাগীয় না, মানে ও মানুষের যে আসলে, মানে আমরা এমন একটা জাতি যে আপনার যখন কিছু থাকবে না তখন আপনি এতিম ছিলেন, আর যখন হয়ে যাবে তখন মানে গোটা পৃথিবীর অবকার জায়গায় আমার দাদা ছিল, ওটা আমার নানির ছিল, সম্পত্তি বেড়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের রাজনৈতিক প্রবলেম, বাঙালির প্রবলেম। তো যাই হোক, এখান থেকে আমি বলতেছি না, আমি বলতেছি যে মানুষকে কিন্তু আমি আবারও বলতেছি, উপরে কিন্তু একজন আছে, হ্যাঁ, এটা মনে রাখবেন, আর আপনাকে চলে যেতে হবে, এটা মনে রাখতে হবে। সুর যারা করে, যারা গান লিখে, তাদের সাথে কিন্তু বেয়াদবিটা করতে নাই। আমি আপনাকে বলবো, যেমন আমার ওস্তাদ 3টা, আমি তাদেরকে শ্রদ্ধা করি, যে আমি রাজশাহী যাব, এদের প্রোগ্রাম আছে, আমি গিয়ে কিন্তু তাদের কবরে যাব, কিন্তু তাদেরকে যতটুকু দেয়া দিতে হয়। কারণ আপনি যে যদি এদেরকে মেরে ফেলেন, আর এরা জন্ম হবে না, আপনি গুণীদেরকে সম্মান না করে গুণী সম্মানে আসবে না, বা গুণী জন্ম হবে না। এই পলিটিক্স করতে গিয়ে 15 বছরে যারা যে শাসক দল যারা অত্যাচার করছে, আপনি একটা নেতা জন্মগ্রহণ করতে পারবেন, দেখতেই পারবেন যে একজন ভালো নেতা আসছে যার কথা সবাই শুনছে? তৈরি নাই। তো আমাদেরকে না তৈরি করতে হবে। আপনাদের স্কোপ আছে, এসএ টিভির স্কোপ আছে, আদার্স টিভি, দেখেন আপনাদের টিভিগুলো কি যন্ত্রণা ছিল। এই কিছু টিভির নাম না বললাম, মনে করেন মানে দালাল কত প্রকার হয়, কিন্তু এসএ টিভি কিন্তু একটু ব্যতিক্রম ছিল, আমি সবার সামনেই বলে দিলাম। এই জন্য কিন্তু এসএ টিভিতে একটা ঢিল পর্যন্ত পড়েনি, কারণ আমাদের কাছে কিন্তু সব খবর তথ্য ছিল। তো এই যে নোংরামো করা, মানুষকে স্বচ্ছতা থেকে মানে মানুষকে আড়ালে নিয়ে গিয়ে মিথ্যাকে সামনে নিয়ে আসা, এটা থেকে না আমরা পরিবর্তন আসতে হবে, এবার আসবে। কিন্তু আসিফ আকবর কিন্তু সব জায়গায় বলেন যে ওনার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভূমিকা যে আপনার, এবং এটা তো ঠিক আছে, এটা তো বলতে হবে, কিন্তু আমি 18 বছর যে গ্যাপটা, 18 বছর আপনিও গান পাননি, এসএটিভিও গান পাইনি, শ্রোতা ভক্তের কারণে 18 বছরে কতটা গান হতো, আমার কষ্ট আছে না? আচ্ছা, এবারে একটু আপনার ক্যারিয়ারের সম্পর্কে জানি। প্রতিবাদী গান দিয়ে মানুষ আপনাকে চিনলো, কিন্তু আসলে সবসময় কি প্রতিবাদী কণ্ঠশিল্পী হতে চেয়েছিলেন, বা প্রতিবাদী গানের কণ্ঠশিল্পী হতে চেয়েছিলেন? সিনেমায় প্লেব্যাক, কিংবা হচ্ছে গিয়ে রোমান্টিক ঘরানার গান, কিংবা অন্য ঘরানার গান, এগুলো কি করতে চাননি? অবশ্যই, যেহেতু ছোট থেকেই গানের মধ্যে ছিলাম। আমাদের নওগাঁ জেলা শিল্পকলা একাডেমিতে আমি গান করতাম, তো সেখান থেকে আমার গানের সূত্র শুরু। তো এরপর থেকে পর্যায়ক্রমে একটা স্বপ্ন তো কাজ করেছে যে আমি গানের জগতে একটা ভালো জায়গায় যেতে চাই, বা সবাই আমাকে সেভাবে চিনবে। তো সেক্ষেত্রে প্লেব্যাক করার স্বপ্ন তো সবারই থাকে, এটা আমারও অন্যথায় ছিল না। মনে প্রাণে একদম চেয়েছিলাম যে আমাকে প্লেব্যাক হিসেবে বা একটা ভালো জায়গায়, যাতে অন্তত সবার মুখে একটা নাম থাকবে। যেহেতু গুরু ইথুন বাবু, এটা হয়েই যাবে। না, আমি আমার মজার বিষয় আছে, আমার ক্যারিয়ার থেকে আমি আজ পর্যন্ত কোনো সিনেমা করিনি। তো এরপর যখন দেশের জন্য কাজ করার সুযোগ হলো, এটাকে আমি আর হাতছাড়া করিনি। অনেক ধন্যবাদ। অনেক অনেক কথা হলো, কিন্তু সময় স্বল্পতা, যেহেতু আমরা শুরুতেই বলেছি, আমরা অনেক কথা শুনতে পাইনি। ইনশাআল্লাহ আরো একদিন আপনাদেরকে আমরা কি এখন আর চান্স পাবো না কথা বলার? না, কিন্তু আমরা একটা গান শোনার চান্স পেতে চাই। আপনার যদি একটা গান শুনতে শুনতে দুটো কথা বলার চান্স হবে না? দেশবাসীকে কিছু না বলতে, অবশ্যই আপনি যদি বলতে চান, আমাকে যদি প্রোডিউসারকে বলেন না 1 মিনিট 2 মিনিট সময় দিতে। আমি দিলাম তো আপনাকে। ধন্যবাদ আপনাকে। তো আমি যেটা বলতে চাচ্ছি কি, আমাদের দেশবাসীকে যে
এই যে আমাদের যে ছাত্র জনতার যে আন্দোলন ছিল এখানে সবাই কিন্তু ইনক্লুডিং ছিল, দেখেন ছোট বাচ্চাও কিন্তু উপর থেকে পানি দিয়ে সাহায্য করছে অনেকে। তো এই কথাগুলো ভুললে হবে না, ছাত্রদের যে কাজটা করছে এটা খুব অপরিসীম, মানে এটা আসলে আমরা খুব, আমি শাহবাগে ছিলাম রাত্রি পর্যন্ত, 4 তারিখ রাত্রি পর্যন্ত ছিলাম। আসলে এখানে আমাদের সবার যে সম্পৃক্ততা আছে, আমার একটা ছোট্ট সাবধানতা কি, আমরা এমন কিছু না বলি বা এমন কিছু না করি যেখান থেকে আমি লেখাপড়া করছি, পড়াশোনাটা যাতে ভালোভাবে করি। আমি নেতা হওয়ার হয়তো চেষ্টা করতে পারি, যদি জনগণ আমাকে নেতা বানায় আমি বানাবো। বড়দেরকে শ্রদ্ধা ভক্তিটা চাচ্ছি। আপনি আজকে এসে যেরকম 2-4টা ছেলে পেলে অনেক কথাবার্তা বলছে, এটা কিছু সংখ্যক লোক নিচ্ছে আর কিছু সংখ্যক লোক নিচ্ছে না। আবার ওই যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া যেটা করতেছে, ওর কথাগুলোকে একটু অন্যভাবে নিয়ে যে পিচিং করতেছে, এটা থেকে বিরত থাকতে হবে। কারণ আমি একটু আগে প্রথমেই বলেছিলাম যে দেশ কিন্তু সাজাতে টাইম লাগবে। তো আমার মনে হয় 2022 সালে কিন্তু আমাদের বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু একটা সুন্দর পরিকল্পনা দিয়েছিল, 27টা দিয়ে। এটা আপনি একটু পড়ে নেবেন, আপনারা সবাই পড়ে নেবেন। কারণ আমাদের চিন্তা কিন্তু দেশ নিয়ে, দেশকে কিভাবে কি করতে হবে এগুলোর উপর মেসেজগিরি না করে চলেন আগে গিয়ে আমরা সুন্দরভাবে দেশটাকে গঠন করি। 10 মিলে করি কাজ, হারি জিত নাই লাগে। সবাই মিলে কাজ করলে না ভালো লাগবে। দেখেন আপনি দ্রব্যমূল্য বলেন, কাঁচামরিচের দাম বলেন, এগুলো না বলতে ভালো লাগে না। কারণ আপনারা অভ্যস্ত হয়ে গেছিলেন যে এমনভাবে আপনাদেরকে এগিয়ে, আপনি কিছু বললে আপনাকে নিয়ে গিয়ে গুম খুন। তো এখান থেকে না আমরা বেরিয়ে আসি, আমরা দেশটাকে সবাই মিলে শক্ত হাতে সুন্দরভাবে পাশে থেকে তৈরি করি। আমার মনে হয় এর ফল খুব ভালো হবে। এবং বর্তমানে ইউনূস স্যারকে, যে আমাদের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, তার হাতটাকে আমরা করে ধরি এবং দেখেন ওনারা কিন্তু যাচ্ছে, কাজ করছে। আমার ইউনূস স্যারের কাছে একটা দাবি থাকবে যে স্যার ভোট দিইনি 15 বছর, আমরা ভোট দিতে চাই স্যার, এবং ভাতের অধিকার চাই স্যার। 2টা দাবি থাকবে আমার আর কোনো দাবি থাকবে না। দেশটাকে আমরা সবাই মিলে, এই এসিটিভিও থাকবে আমাদের সাথে, সুন্দর সুন্দর প্রচার করবে, মানে অনুষ্ঠান যাকে দেখে যে এসিটিভি সবাই সামনে এসে দাঁড়ায় থাকবে যে আজকে যে এসিটিভিকে দেখেছি, অরিজিনাল এসিটিভিকে যাতে সবাই দেখতে পাই। ভালো থাকবেন, ভালোবাসা রাখবেন। অনেক ধন্যবাদ। একটা গান শুনবো, তারপর বিদায় নিব। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এসিটিভি পর্দায় আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন গল্প কথা। আশা করি আজকের আয়োজন আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এসিটিভির সাথেই থাকুন। গান শুরু করবো? জি জি। পোকা মাকড় খাবে তোরে ঠুকরাইয়া ঠুকরাইয়া, বাড়িতে বৈশা কাঁদবে সবাই ডুকরাইয়া ডুকরাইয়া। পোকা মাকড় খাবে তোরে ঠুকরাইয়া ঠুকরাইয়া, বাড়িতে বৈশা কাঁদবে সবাই ডুকরাইয়া ডুকরাইয়া। 2 দিন পরে ভুলে যাবে ছিলি জগতে ও ইথুন, 2 দিন পরে ভুলে যাবে ছিলি জগতে।